যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এসএসসি পরীক্ষা দিচ্ছেন হুগলির ওমেন্স কলেজে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে সুমন জানালেন, আজকে পরীক্ষার পর নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হবে যোগ্যদের তালিকা প্রকাশ এবং তাদের চাকরিতে বহাল রাখার দাবিতে। এসএসসি নিয়োগে যদি একজনও যোগ্য চাকরিহারা শিক্ষক বাদ যায় তাহলে আমরণ আন্দোলন চলবে। এসএসসি নবম দশমের পরীক্ষা দিয়েছেন সুমন বিশ্বাস, আজ একাদশ দ্বাদশ পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষায় বসার সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছে, তাই পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষার পর আন্দোলন আরো তীব্র হবে। দেখুন, যারা যোগ্য ছিল এসএসসি 2016 প্যানেলে, তাদের মধ্যে একজন যোগ্য যদি বঞ্চিত হয়, সুমন বিশ্বাসরা আমরণ আমৃত্যু তাদের পাশে থাকবে রাস্তার লড়াইয়ে। এত সোজা নয়, এত সোজা নয়। আমরা লড়াই ছেড়ে যাব না। দেহে যতক্ষণ আছে প্রাণ, এই লড়াই চলবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। না, এগুলো আসতেই পারে। ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ। সুতরাং এই রাজ্যে ছেলেমেয়েরা অন্যান্য রাজ্যে পরীক্ষা দিতে যায়, অন্যান্য রাজ্যের শিক্ষার্থীরা এ রাজ্যে পরীক্ষা দিতে আসবে। এটা একটা সাধারণ পদ্ধতি। এইগুলো নিয়ে কদাচিৎ রাজনীতি যারা করে তারা রাজনীতির কারবারি। দেখুন, এগুলো কপালের দোষ। কারণ এর আগের দিনই তো বলেছিলাম, আমরা 7ই সেপ্টেম্বর প্রথম পর্যায়ে পাপের প্রায়শ্চিত্ত করে ফেলেছি। আজকেও একটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমাদের আক্ষেপ, দুঃখ যে আমরা যোগ্য, তা সত্ত্বেও আমাদেরকে একই যোগ্যতা নির্ণায়ক মানের পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এই সিস্টেমের শিকার। দুর্নীতির ভয়াবহ যে রূপ, তার যে কুপ্রভাব সমাজে, সেটা আমাদের উপর দিয়ে যাচ্ছে। এখন আমরা যাব কোথায়? সেজন্য পরীক্ষা নামক যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করছি। আপনি তো 9-10 চাকরি করতেন, এসএসসি 16 সালের যে প্যানেল, চাকরি গেল আপনার, আবার 11-12 পরীক্ষায় বসতে হচ্ছে কেন? দেখুন, আমরা যেহেতু আমি এমএসসি আছে আমার জুলজির উপরে, তো এটা আমরা পরীক্ষায় বসতে পারতাম, আগের বারও পেরেছি। দু জায়গায় বসার সুযোগ আছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং এসএসসিরও রুলসে আছে, তাই দু জায়গায় আমরা সেই বসলাম পরীক্ষায়। সন্দেহের কোনো জায়গা রয়েছে যে এটা না হলে ওটা হলো না? দেখুন, আমরা নবম দশমের পরীক্ষার ক্ষেত্রে তো বলেইছিলাম যে আমাদের সুযোগ ছিল না। তো আমাদের কাছে নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষায় বসার সুযোগ আছে, তাই আমরা বসলাম, চেষ্টা করছি মাত্র। তারা বলছে যে একটা অন্যরকম প্রতিযোগিতা কিন্তু তারা করে গেল, কারণ যোগ্য চাকরি হারারা এখানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। তারা মাঠে ময়দানে লড়াই আন্দোলন সংগঠিত করুক, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্যাকেন্সি বৃদ্ধির কথা বলছেন, সেই ভ্যাকেন্সি যাতে বৃদ্ধি পায়, সেই দাবিতে তারা যেন আপোষহীন লড়াইয়ে থাকে। আমরা যেভাবে দুর্নীতির শিকার হয়েছি, তারা যেন সতর্ক থাকেন। দুর্নীতির বিরুদ্ধে প্রথম দিন থেকে আগাগোড়া লড়াইয়ে যেন তারা মাঠে ময়দানে কোর্টের লড়াইয়েও থাকেন। আজকের পরীক্ষা দেওয়ার পরই আন্দোলনের দিনক্ষণ ঠিক হবে। কারণ আমরা যোগ্য, সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দেওয়ার হচ্ছে নির্দেশে, এবং বেতন ফেরতের বক্তব্য আসছে। সুতরাং আমাদের যোগ্যদের তালিকাটা আমরা চাই। আমরা এসএসসি 2016 প্যানেলে যেভাবে নিজের যোগ্যতায়, নিজের মেধার জোরে বলিয়ান হয়ে চাকরি পেয়েছিলাম, সেই চাকরিতে আমরা ফিরে যেতে চাই। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের একটা তালিকা দিল, যোগ্যদের তালিকা আপনারা চাইছেন? হ্যাঁ, অযোগ্যদের তালিকা দিয়েছে। বাকি যারা আছে তাহলে তারা যোগ্য। এসএসসির মাননীয় চেয়ারম্যান বলছেন যে যারা বেতন পাচ্ছেন, বিদ্যালয়ে যাচ্ছেন, তারা যোগ্য। তাহলে যোগ্যদের তালিকাটা দিচ্ছে না কেন? কারণ যোগ্যদের তালিকাটা দেওয়ার পরে বাকি যারা থাকবে তারা অযোগ্য।
তাদেরকে সুপ্রিম কোর্ট বেতন ফেরত দেওয়া 12% ইন্টারেস্ট সহ নির্দেশ যেমন আছে, আরো অনেক নির্দেশ আছে। সুতরাং সেজন্যই রাজ্য সরকার একটা কৌশল করে স্কুল শিক্ষা দপ্তর এসএসসি যোগ্যদের তালিকাটা দিচ্ছেন। আমরা ওই যোগ্য তালিকাটা নেব। এই পরীক্ষায় কি অনেক অযোগ্য আছে বলতে সুপ্রিম কোর্টেই তো বলছেন। অযোগ্য যদি না থাকে, আমি তো কে অযোগ্য কে যোগ্য আমি তো বলতে পারছি না। এসএসসির মাননীয় চেয়ারম্যান তিনি সার্কুলার জারি করে বলে দিক এই পরীক্ষায় একজন অযোগ্য নেই, বলতে তো পারছে না, তার মানে আছে। তাহলে তো সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হলো না। সুপ্রিম কোর্টের নির্দেশ এরা কোথায় মানছে? এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেছে, আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। এসব অনেক কিছু আছে, রাজ্য সরকার কোথাও মানছে কোথাও মানছে না। আন্দোলনের রূপরেখাটা কি? আন্দোলনের রূপরেখা দেখবেন এসএসসি কেন্দ্রে যত দুর্নীতির ঘুঘুর বাসা ওই স্কুল সার্ভিস কমিশন। সুতরাং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রীতিনীতি মেনে পুলিশ প্রশাসনের আপনারা করলেন, কিন্তু সেখানে বাধার মুখে পড়তে হলো, যেতে দিল না, আটক করে দিল। এবার কি অন্য পন্থা থাকবে? দেখুন, পৃথিবীর ইতিহাস যদি উল্টে দেখেন বা বাস্তিল দুর্গের পতন যদি দেখেন, অনেক কিছু শেখায়। আমি কিছু বলছি না, কিন্তু এখানেই বলছি যত দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল, সেই হাল যদি আটকাতে চান যোগ্যদের তালিকাটা দিন। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক, আর এই পরীক্ষা যেটা হচ্ছে স্বচ্ছভাবে হোক। যোগ্যদের তালিকা দিতে হবে। হ্যাঁ, অবশ্যই 2016 প্যানেলের যারা 7 বছর ধারাবাহিকভাবে নিজের মেধার জোরে বলিয়ান হয়ে শিক্ষকতা বা শিক্ষাকর্মীর মতো চাকরি পেয়েছিল, যারা কোনো অপরাধ করেনি, রাজ্য সরকারের দুর্নীতির জন্য তারা কেন শাস্তি ভোগ করবে? সুতরাং যোগ্যদের তালিকাটা চাই, 16 সালের ওই চাকরি ফেরত চাই, এটা হচ্ছে বক্তব্য। এবং সেই জন্য তো বললাম পৃথিবীর বিভিন্ন ইতিহাস ঘাটলে দেখা যাবে কোন দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল, মুয়াম্মার গাদ্দাফি কি হাল হয়েছিল, বাস্তিল দুর্গের কি অবস্থা হয়েছিল। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা যেন নেয় রাজ্য সরকার, এটুকুই আজকের দিনে আমাদের বক্তব্য। সুপ্রিম কোর্টে যাব, যেহেতু এই 7টা দিন একটু সময় পাওয়া গেছিল, আজকের দিনের পরই আপনারা জানতে পারবেন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হয়েছে, তো আপনারা জানলেই জানতে পারবেন, এগুলো ক্রমশ প্রকাশ্য। নিয়োগ শুরু হয়ে যায়।